হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের আয়তকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। তাই আজকের এই অনেক ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং শুরুতেই বলে রাখি আজকের এই অনেক ক্লাসটি অনেকটি বড় হবে। তাই তোমরা আজকের এই অনেক ক্লাসটি পুরোটা সময় জুড়ে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো যে আয়তকার ঘনবস্তু কাকে বলে সেটা আগে তোমাদের জেনে দেই। এখানে বলছে যে 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ বস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। তাহলে 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা যে আবদ্ধ বস্তুটা তৈরি হবে সেটাই হচ্ছে আয়তকার ঘনবস্তু। তো উদাহরণ দেওয়া আছে, যেমন ইট, এরকম আরো অনেক কিছু হতে পারে। তো আমরা শুরুতে এই ডাস্টারটি দিয়ে একটি উদাহরণ দেই যে এইটা একটা আয়তকার ঘনবস্তুর মতো, কেননা এর 6টি তল রয়েছে, অর্থাৎ 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল রয়েছে। কেননা এখানে লক্ষ্য করো যে এইটা এদিকের তলটা এবং এই নিচের তলটা দুটাই হচ্ছে সমান্তরাল আয়তকার সমতল, কেননা এটা আয়তাকৃতি এবং এইরকম যদি একটা ফ্রেম উপরেও থাকতো তো এটা আয়তাকৃতি হতো। এজন্য এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখন লক্ষ্য করো যে এদিকে এবং এদিকের পৃষ্ঠ মিলে হইলো 1 জোড়া, আবার এদিকের এবং এদিকের এই পৃষ্ঠ মিলে হইলো আরেক জোড়া, অর্থাৎ 2 জোড়া হয়ে গেল। আর এই দিকের এবং এই দিকের এই আরেক জোড়া মিলে হয়ে গেল 3 জোড়া। এই জন্য বলা হচ্ছে যে 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ বস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। কারণ শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই বললাম যে এই যে ডাস্টারটি রয়েছে এটি একটি আয়তকার ঘনবস্তু, কেননা এর 3 জোড়া পৃষ্ঠ রয়েছে। এখন এই যে আয়তকার ঘনবস্তু সম্পর্কে তোমরা জানতে পারলে, এরপরে আয়তকার ঘনবস্তুর যে 3টি সূত্র রয়েছে, অর্থাৎ আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণ আয়তন, তো এগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এখানে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে একটি চিত্র আঁকিয়েছি আয়তকার ঘনবস্তুর। তো লক্ষ্য করি এখানে যে এ বি সি দেওয়া আছে। তো এ বি সি দিয়ে আমি মূলত কি বোঝাচ্ছি লক্ষ্য করো যে এটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরে নেই, এর জন্য লিখতে পারি দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এ। এরপরে প্রস্থ, তোমাদের যদি মনে হয় যে এই চিত্রের মতো এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এদিকের এই দূরত্বটাকে আমরা যদি ধরে নেই প্রস্থ, তাহলে প্রস্থকে আমরা এখানে সি ধরে নিতে পারি, ঠিক আছে। এরপরে এই যে এখান থেকে এটার দূরত্ব, অর্থাৎ এখানে যে লম্ব আকৃতি দেওয়া আছে, তো এই যে এটাই হচ্ছে আমাদের উচ্চতা হতে পারে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এখন এটা হচ্ছে উচ্চতা ইকুয়াল আমরা বি ধরে নিলাম। তো এই ক্যালকুলেশনটা করার জন্য এখন আমরা সমগ্র তলের যে ক্ষেত্রফলের সূত্র সম্পর্কে জানতেছি। এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে এটাকে এই বিন্দু থেকে এই বিন্দুর এই দূরত্বটাকে ধরে নিলাম আমরা দৈর্ঘ্য। এখন যে তাহলে এটা থেকে এটা দূরত্ব হচ্ছে বি, অতএব এইখান থেকে এটার দূরত্ব আমরা ধরে নিতে পারি বি। এখন শিক্ষার্থী বন্ধুরা কেন ধরে নিলাম লক্ষ্য করো যে এই পৃষ্ঠটার ক্ষেত্রে যদি বলি যে এখান থেকে এটা দূরত্ব নিলাম আমরা এ, তাহলে এখান থেকে এটা দূরত্ব যদি ভাবি যেটা হচ্ছে বি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এদিকের শুধু পৃষ্ঠটা নিয়ে দেখো যে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, কেননা এর দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এইরকম পৃষ্ঠ এখানে কয়টি রয়েছে? 2টি, কেননা এদিকে একটি পৃষ্ঠ এবং এদিকে একটি পৃষ্ঠ, এই জন্য এখানে 2টি পৃষ্ঠ রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এক জোড়া পৃষ্ঠ রয়েছে। এখন এদিকের পৃষ্ঠটারই ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এ গুণন হচ্ছে বি, এবং ওইদিকে যে পৃষ্ঠটি রয়েছে এই দূরত্বটা এদিকেরটা অর্থাৎ ওই সাইডে, এখন ওইটা হচ্ছে বি। সেজন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা বলতে পারি যে এখানে শুরুতে হচ্ছে 2 এ বি, 2টা পৃষ্ঠ আমরা এর ক্ষেত্রফল নিলাম, কারণ একটা পৃষ্ঠের ক্ষেত্রফলই হচ্ছে এ গুণন বি, ঠিক আছে। এখন আমি আর এর পরবর্তীটা দেখে নেই যে এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এখন যে এদিকের যদি পৃষ্ঠটা চিন্তা করি যে এই সাইডের, অর্থাৎ
এখান থেকে এই দিকের যে দূরত্বটা রয়েছে সেখানে লক্ষ্য করে যদি শিক্ষার্থী বন্ধুরা যে এইটুকু অংশ অর্থাৎ এদিকের যে অংশটি এটাও একটা মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা রম্বসের মতো দেখা যাচ্ছে, কিন্তু মূলত এটা এই অংশটাকে যদি ধরে নেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এখানে এই যে সি দূরত্বটা আর এখানে বি দূরত্বটা এখানেও একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। অর্থাৎ এটা বিটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিতে পারি এবং সিটাকে ধরে নিতে পারি প্রস্থ। তাহলে এদিকের এই অংশটা এবং এই দিকেও আরেকটি অংশ রয়েছে, অর্থাৎ দুইটি পৃষ্ঠ রয়েছে, দুইটা হচ্ছে আয়ত আকৃতির। এখন এখানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ বি গুণন হচ্ছে সি। সেজন্য আমরা এখানের এদিকের পৃষ্ঠটার ক্ষেত্রফল ধরে নিতে পারি বি গুণন সি, এবং এই যে দিকে যে থাকলো এই দূরত্বটা হচ্ছে সি এবং এই যে লম্ব দূরত্বটা এটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই অংশটা যে দিকের যে আয়তক্ষেত্র এটারও ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ বি গুণন সি। তাহলে এদিকে আমরা যে আয়তক্ষেত্রটা পেয়ে গেলাম এটার ক্ষেত্রফল হচ্ছে বিসি এবং এটারও ক্ষেত্রফল হচ্ছে বিসি। এখন দুইটা ক্ষেত্রফলে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা 2BC। তাহলে মূলত এইখানে এক জোড়া আয়তকার পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এখানেও এক জোড়া আয়তকার পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন শিক্ষার্থী বন্ধু তাহলে এক জোড়া দুই জোড়া গেল আর এক জোড়া থাকতেছে। এখন এটা কোনটা পৃষ্ঠ তোমরা লক্ষ্য করি নিচের যে পৃষ্ঠটি রয়েছে সেটা হচ্ছে যে এখানে সি এবং এখানে এ, অর্থাৎ এই অংশটুকু এদিকের থেকে এই অংশটুকু হচ্ছে এখানকার একটা আয়তকার সমতল থাকতেছে এবং এটাও হতে পারে যেটা এ এবং এই দূরত্বটা এটা হচ্ছে সি। তাহলে এই পৃষ্ঠটা আমরা যদি উপরেরটাকে ধরে নেই যেটা এরকম করে আছে কিন্তু এটা এ এবং এদিকে দেওয়া আছে বাঁকা করে, যদিও এটা বাঁকা না, আমরা যদি এটা কার্টুন বা রুবিক্স কিউবের ক্ষেত্রেও দেখি তাহলে এরকম দেখা যাবে দূর থেকে, কিন্তু এই যে এ এবং এই সি দূরত্বটা এটাও কিন্তু সি। ঠিক আছে, তাহলে এইখানে মূলত আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এ গুণন হচ্ছে সি। এখন শিক্ষার্থী লক্ষ্য করি এইদিকে যে পৃষ্ঠটি রয়েছে উপরে সেটা একটা আয়তক্ষেত্র অর্থাৎ পৃষ্ঠ, কিন্তু নিচের ক্ষেত্রেও যদি লক্ষ্য করি এখানে এইটুকু অংশটুকু হচ্ছে একটি আরেকটা আয়তক্ষেত্র। তাহলে দুইটি যে আয়তক্ষেত্র পেলাম অর্থাৎ দুইটা এখানে সমতল পাওয়া গেল, দুইটারই ক্ষেত্রফল হবে এ গুণন সি, তাহলে এসি। এখানে এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এসি আর এখানে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এসি। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি যে 2CA বা এসি, আর এখানে বিটা একটু দূরে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2AB 2BC 2CA। এই যে এখানে টুইস্ট রয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল অর্থাৎ একটা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে এর কয়টি তল রয়েছে, এর 6টি তল রয়েছে। তো 6টি তলের ক্ষেত্রফল একত্রিত করে যদি যোগ করা হয় তাহলেই বলা যাচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ পুরো 6টি তলেরই ক্ষেত্রফল এখানে আমরা বের করব। এখন শিক্ষার্থী লক্ষ্য করি যে এখানেও 2AB আর এখানে 2BC এবং এখানে 2CA, কিন্তু 2 মূলত সব জায়গায় আছে, এই জন্য আমরা 2টাকে যদি কমন নেই শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে থাকবে AB প্লাস এখানে BC প্লাস এখানে আছে CA। এখন শিক্ষার্থী বন্ধুরা এই সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্রটাকে আমরা শর্টকাটে বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস প্রস্থ গুণন উচ্চতা প্লাস হচ্ছে উচ্চতা গুণন দৈর্ঘ্য, এরকম করে বলা যেতে পারে। এখন এখানে এটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিছি এবং বিটাকে আমরা উচ্চতা ধরে নিছি, তো সেই হিসাবে একটু এক্সচেঞ্জ করে নিবা, এটা ব্যাপার না। এরপরে আসলো কর্ণ। সেখানে লক্ষ্য করি যে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল আমরা জানি যে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার। এখন লক্ষ্য করি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটি মাত্রা রয়েছে, এখানে দৈর্ঘ্য ও প্রস্থ, এখানে উচ্চতা নাই, কেননা এখানে আয়তকার ঘনবস্তু তৈরি হয় নাই। কিন্তু এখানে লক্ষ্য করো যে এর দৈর্ঘ্য থাকতেছে, এর প্রস্থ থাকতেছে, এর উচ্চতা থাকতেছে। তাহলে এই যে কর্ণের সূত্রটা হবে a স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। কেন এটা দিলাম লক্ষ্য করো যে এটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, অর্থাৎ কর্ণের সূত্রটা এটা, ঠিক আছে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে কর্ণ নির্ণয়ের এটা হচ্ছে মূল সূত্র, এবং সর্বশেষ থাকলো আয়তন। আয়তনের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে আয়তন বলতে মূলত ভলিউমটাকে বোঝাচ্ছে, এবং এইখানে এই যে পুরো যে আবদ্ধ একটা ক্ষেত্র রয়েছে, পুরো একটা যদি এটা একটা বিকার যদি হয় এই আকৃতির বিকার বা আরো অন্য কিছু যেখানে পানি ধরবে, তাহলে এখানে কতগুলো পানি ধরবে সেটা আমরা আয়তন হিসেবে বের করতে পারি, তারপরে লিটার হিসেবে বের করতে পারি। তো এই যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল জানি যে এর দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করলে আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই, অর্থাৎ এর এরিয়া পেয়ে যাই। কিন্তু এই যে আয়তকার ঘনবস্তুর আয়তন বলতে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা মাত্রায় গুণ হয়ে যাবে। এজন্য শিক্ষার্থী বন্ধুরা লিখতে পারি এ বি সি, অর্থাৎ এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই তিনটা জিনিসে হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে আয়তন সম্পর্কে যে আমরা জানলাম, অর্থাৎ যে কোনো একটি চৌবাচ্চার ক্ষেত্রে বলতে পারে, বা একটা পুকুরের ক্ষেত্রে কিছু তোমাদের অঙ্ক আসতে পারে যে একটা পুকুরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত, তাহলে এর আয়তন কত হবে। সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ এই তিনটা একক গুণ করে দিলেই আমরা এর আয়তন পাবো। এমন শিক্ষার্থী বন্ধুরা বলি যে আয়তন লেখার ক্ষেত্রে একটা সংখ্যা লিখে দিলাম যে এত আয়তন, কিন্তু আয়তনের একক হচ্ছে ঘন একক, অর্থাৎ আয়তনকে আমরা ঘন এককে প্রকাশ করবো। এখন এককে মিটার থাকতে পারে এবং সেন্টিমিটারও থাকতে পারে, কিন্তু আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের যে এককটা সেটা জানি যে বর্গ একক, ঠিক আছে। এখানে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ হয়, এই জন্য এটা হচ্ছে বর্গ একক, এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে জিনিস গুণ হয় এখানে, এর জন্য এটাকে আমরা ঘন একক বলি, এবং ইংলিশে তো কি জানি। এখন শিক্ষার্থী বন্ধুরা আরেকটি সূত্রের ন্যায় তোমাদের বলে রাখি, যদি এমন থাকে যে এইখানে সমগ্র তলের ক্ষেত্রফল না আছে, যদি বলে যে এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত, সেই ক্ষেত্রে তোমাদের শুধু একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতে করতে এর দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করলে আমরা এক পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আয়তকার ঘনবস্তুর এতগুলো বিশ্লেষণ তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করলাম, কেননা তোমাদের যাতে আর আয়তকার ঘনবস্তু সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা না থাকে, সেজন্য আয়তকার ঘনবস্তু সম্পর্কে তোমাদের শুরুতে আয়তকার ঘনবস্তু কাকে বলে, তারপরে এর সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণ, আয়তন, ঠিক আছে, এগুলো কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ কিভাবে সূত্রগুলো আসতেছে, এর মাধ্যমে আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি তোমাদের আয়তকার ঘনবস্তু সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমাদের এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা আয়তকার ঘনবস্তু সম্পর্কে আর কি জানতে চাও, এবং এর রিপ্লাই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এর পরবর্তীতে আমি আয়তকার ঘনবস্তুর পরে ঘনক নিয়ে একটি বিস্তারিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।